হ্যালো দিশারিয়ান্স, স্টার্ট করছি আর একটা নতুন রেসিপি। কোনো ইন্ডাকশন ওভেন, কোনো মাল মশলা ছাড়া, হাতাখুন্তি ছাড়া শুরু করব বোর্ডসে ভিসকোসিটি। আগে বুঝি যে ভিসকোসিটি জিনিসটা কি। আমরা শুরু করছি অ্যাকচুয়ালি ফ্লুইড মেকানিক্স। হুইচ ক্যান ফ্লো, দ্যাট ইজ ফ্লুইড। আমাদের একটা খুব বাজে ধারণা বা ভুল ধারণা রয়েছে যে ফ্লুইড মানে হচ্ছে শুধু লিকুইড। না, মোটেও তা নয়। ফ্লুইড মানে যে ফ্লো করতে পারবে তাকেই ফ্লুইড বলবো। সেটা গ্যাস হতে পারে কিংবা আমার লিকুইড হতে পারে। এবারে এই ফ্লুইড মেকানিক্সের দুটো প্রপার্টি রয়েছে, একটা হচ্ছে ভিসকোসিটি, একটা হচ্ছে সারফেস টেনশন। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি ভিসকোসিটি। এই যে ভিসকোসিটি, সারফেস টেনশন, আমরা কথা বলছি ভিসকোসিটি নিয়ে। লিকুইড ফ্লো করছে, যে প্রপার্টির জন্য ফ্লো করছে তাকে বলছি আমরা কি ভিসকোসিটি। আমি ধর একটা প্লেটে আমি ওয়াটার, এখান থেকে একটা ড্রপলেট ছাড়লাম, এখানে একটা অয়েলের ড্রপলেট ছাড়লাম। ওয়াটার আগে নিচের দিকে পড়বে। দুজনকে যদি সমান টাইমে, সেম টাইমে আমি যদি ছাড়ি, তাহলে ওয়াটার আগে পড়বে, অয়েলের পড়তে একটু সময় লাগবে। কেন? অয়েল বেশি থিক, বেশি ডেন্সার। কিন্তু প্রপার্টিটা লিকুইডের কি কাজ করছে না, সেটা হচ্ছে ভিসকোসিটি। লেটস সি। ভিসকোসিটিতে মেন দুটো ফ্লো রয়েছে, একটা হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো, একটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। আমি একটু বাংলা মিনিং বুঝি, তাহলেই জিনিসটা মাথায় থেকে যাবে। ফ্লো মানে হচ্ছে প্রবাহ, স্ট্রিমলাইন ফ্লো মানে হচ্ছে শান্ত প্রবাহ, টার্বুলেন্ট ফ্লো মানে হচ্ছে অশান্ত প্রবাহ। যে অশান্ত হবে, দুষ্টুমি করবে, সে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে বেড়াবে, আর যে শান্ত হবে সে এক জায়গায় ফিক্সড হয়ে থাকে। স্ট্রিমলাইন ফ্লো কি করছে? ফ্লুইড molecules are flown in same direction with same velocity, একই ডাইরেকশন একই ভেলোসিটি নিয়ে ফ্লো করছে। আর যদি টার্বুলেন্ট ফ্লো হয়, ডিফারেন্ট ডাইরেকশন ডিফারেন্ট ভেলোসিটি। যেরকম ঝর্ণার জল উপর থেকে নিচের দিকে পড়ছে, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে চারিদিকে, সেম ভেলোসিটি নিয়ে কিন্তু পড়ছে না। আমি এখানে দুটো ছবি এঁকেছি, দেখ, দুটো ট্যাপের ছবি এঁকেছি। ট্যাপ ঘোরালাম, জল ফ্লো হতে পড়ছে নিচের দিকে। এটা হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো, একই ডিরেকশনে যাচ্ছে, ইকুইভ্যালেন্ট ইকুয়াল ভেলোসিটি। কিন্তু অনেক সময় দেখবি আমি ট্যাপ বন্ধ করলাম, দিয়ে দেখবি এখানে একটা ফোঁটা এরকম লেগে থাকে, সেখান থেকে ফোঁটা থেকে কাটতে 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 একটা একটা করে ফোঁটা নিচের দিকে পড়ে। এটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। এবারে এই ফ্লো এর উপর ডিপেন্ড করে নিউটন কি করলো, নিউটনের খেতে কোনো কাজ ছিল না, এখানেও ল দিতে এসেছে যাতে করে তোদের চাপ বাড়ে। আমার চাপ সহ্য করেছি, এটা হচ্ছে ওই শাশুড়ি বৌমার রিলেশন। শাশুড়ি তার শাশুড়ির কাছ থেকে অত্যাচার সহ্য করেছে, এবার বৌমার ওপরে সেটা খাটছে। এবার আমি করেছি সহ্য, আমি তো তোদের ওপরে খাটাবই। নিউটনের ল আমাকেও বহুত জ্বালিয়েছে, এবার আমি তোকে জ্বালাচ্ছি, নে জল। নিউটন কি বলেছে? লিকুইড এইভাবে ফ্লো করছে বা ফ্লুইড এইভাবে ফ্লো করছে, তাহলে তার রেসপেক্টিভ একটা রেজিস্টিভ ফোর্স থাকবে, দ্যাট ইজ এফ। দিস এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া। যত বেশি এরিয়া হবে তত বেশি ভিজবে বেশি। 2 নম্বর, এফ প্রপোর্শনাল টু ডিভিডিএক্স। ডিভিডিএক্সটা কি না, ভেলোসিটি গ্রেডিয়েন্ট অর দ্য ভেলোসিটি স্লোপ। মানে কি, ফ্লুইড মলিকিউলস গুলো ডিভি ভেলোসিটিতে এগোচ্ছে, কতটা ডিস্টেন্স গিয়ে থামছে, ডিএক্স ডিস্টেন্সে, মানে যাচ্ছে কতটা, ডিএক্স ডিস্টেন্স যাচ্ছে। তাই এফ প্রপোর্শনাল টু ডিভি ডিএক্স। এই দুটো জিনিসকে যদি আমি ইকুয়েট করে দিই, এফ প্রপোর্শনাল টু এ ডিভি ডিএক্স, প্রপোর্শনাল সাইন হাঁটাতে গেলে আই হ্যাভ টু পুট আ কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইটা, হুইচ ইজ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এবারে নিউটনস ল যদি বাবা হয়, বাবার 2 ছেলে রয়েছে, একটা বাধ্য ছেলে একটা অবাধ্য ছেলে। বাধ্য ছেলে কি করবে? বাবার সব কথা শুনবে, সেটা হচ্ছে নিউটোনিয়ান ফ্লুইড। মানে এফ ইকুয়ালস টু ইটা এ ডিভি ডিএক্স, এটা বাবার রুল। বাবার রুল যে ছেলে মেনে চলবে সে হচ্ছে বাবার বাধ্য ছেলে, ওবিডিয়েন্ট, সে হচ্ছে কি নিউটোনিয়ান ফ্লুইড, যে নিউটনস লকে মেনে চলছে। আর নিউটনস লকে যে ওবে করবে না, ইটা এ ডিভি ডিএক্স কে যে ওবে করবে না, সে অবাধ্য ছেলে, ওবিডিয়েন্ট নয় মোটেও, সে কি হয়ে যাবে? নন নিউটোনিয়ান ফ্লুইড। ডান। এইবারে আসি আমরা পরের স্লাইডে। ক্রিটিক্যাল ভেলোসিটি। পড়াশোনা না করলে আমরা প্রত্যেকেই ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকি, ঠিক যেরকম ভেলোসিটি থাকে। নাকি এমন একটা প্যারামিটার, পাঁচিল টপকালাম জেলে পৌঁছলাম, পাঁচিল টপকালাম জেলের বাইরে চলে গেলাম, জেলে পৌঁছলে আমার জীবন ওই রুটিন বাউন্ড লাইফ, জেলের বাইরে টপকালে আই এম আ ফ্রি বার্ড। এবারে পঞ্চু বানু উড়তা ফিরু, কোন ল না, সেটা হচ্ছে টার্বুলেন্ট। আর জেলের মধ্যে যখন বসে আছি, কোন ল মানে কোন ফ্লো, সে হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো, রুটিন বাউন্ড লাইফ লিড করছে, একই ডিরেকশন একই ভেলোসিটি সবকিছু। তার মানে একটা প্যারামিটার কে সেট করছে ওই পাঁচিলটাকে না, সে হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি। ক্রিটিক্যাল ভেলোসিটির থেকে যদি বেশি ভেলোসিটি হয়ে যায় ফ্লুইডের, তাহলে তার হয়ে যাবে টার্বুলেন্ট ফ্লো। আর ক্রিটিক্যাল ভেলোসিটির থেকে যদি কম ভেলোসিটি হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে কি, স্ট্রিমলাইন ফ্লো। ভি গ্রেটার দেন ভিসি টার্বুলেন্ট ফ্লো, ভি লেস দেন ভিসি স্ট্রিমলাইন ফ্লো। ভিসিটা কি তো বলাই হলো না, দ্যাট ইজ দ্য ক্রিটিক্যাল ভেলোসিটি। এবারে এই ক্রিটিক্যাল ভেলোসিটি ইজ নাথিং বাট আ ভেলোসিটি। সে 3টে জিনিসের উপর ডিপেন্ড করবে, ইটা, রো, এল। ভিসি প্রপোর্শনাল টু ইটা। ভিসকাস মিডিয়াম যত বেশি থাকে, মানে ভিসকোসিটি যত বেশি হবে, সে তত বেশি ভালো করে ফ্লো করতে পারবে, তার ভেলোসিটি তত বাড়বে। ডেনসিটি যত বেশি হবে, ভেলোসিটি তত কমবে। স্বাভাবিক ব্যাপার না? ধর আমি বললাম আমি তোকে কুম্ভ মেলায় ছেড়ে দিলাম, আর বললাম গড়ের মাঠে ছেড়ে দিলাম, হাওড়া ময়দানে, তাহলে বললাম যে কোথায় বেশি স্পিডে দৌড়তে পারবি?
আনডাউটেডলি বলবো দাদা আমি তো গড়ের মাঠে ভালো করে দৌড়তে পারবো। কেন? কুম্ভ মেলায় প্রচুর চাপ, প্রচুর লোকজন, লোকজন বেশি মানে মলিকিউলস বেশি, মানে আমাকে হ্যাজার্ডাস সিচুয়েশন বেশি ফেস করতে হবে। ভেলোসিটি সেটা একেবারেই পছন্দ করে না। যত বেশি আমার কাছে ডিফিকাল্টি আসবে আমি তো এগোতেই পারবো না। সে কারণে ডেনসিটি কম, ভেলোসিটি বেশি। কনডেন্সড মিল্ক, লিকুইড মিল্ক, থিকনেস বেশি কার? কনডেন্সড মিল্কের, তাই স্লো পড়বে। ডেনসিটি কম কার? সেটা হচ্ছে লিকুইড মিল্কের, চট করে পড়ে যাবে। ভিসি প্রপোর্শনাল টু এল, 1/L। এল মানে কি? ক্যারেক্টারিস্টিক্স লেন্থ, যার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। কেন? ক্যারেক্টারিস্টিক লেন্থ মানে কি? যত দূর এগিয়ে লিকুইডটা থেমে যাবে বা শুকিয়ে যাবে কিছু একটা, মানে যত দূর এগোচ্ছে ও, সেটাই হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক লেন্থ। এবার তার সঙ্গে কেন ইনভার্সলি প্রপোর্শনাল হতে যাবে? কারণ ধর আমি বললাম আমি এখান থেকে 1 কিলোমিটার দৌড়লাম। 1 কিলোমিটার দৌড়তে আমি যে ভেলোসিটি নিয়ে দৌড়েছি, ভালো কথা, ওই ভেলোসিটি নিয়ে আমি 1 কিলোমিটার দৌড়েছি। এবার আমি বললাম যে আমি ওই ভেলোসিটি নিয়ে আমি 2 কিলোমিটার দৌড়বো, মানে আরো 1 কিলোমিটার বেশি। তাহলে আমি তো মাঝপথে হাঁপিয়ে যাবো, আমার ভেলোসিটি কমে যাবে। আমি যদি ভেলোসিটিটাকে কনস্ট্যান্ট রাখতে চাই, এখানে তো ক্রিটিক্যাল ভেলোসিটি কনস্ট্যান্টই রয়েছে। তার মানে দেখ, যেই লেন্থ আমার বেড়ে গেল সেই কি হলো? আমার ভেলোসিটি কমে গেল, আমি হাঁপিয়ে যাচ্ছি। তার মানে দ্যাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, ভিসি ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটা, ভিসি ইনভার্সলি প্রপোর্শনাল টু রো, দ্যাট ইজ ডেন্সিটি, ভিসি ইনভার্সলি প্রপোর্শনাল টু এল, দ্যাট ইজ ক্যারেক্টারিস্টিক লেন্থ। এই তিনটে জিনিসকে, চাঁদ বদনকে যদি আমরা ইকুয়েট করি, ভিসি প্রপোর্শনাল টু ইটা বাই রো এল। এবার ভিসি যদি এই তিনটের ওপর ডিপেন্ড করে স্বাভাবিক ব্যাপার না যে অন্য ভেলোসিটিও তার উপরে ডিপেন্ড করবে। তাহলে ভি প্রপোর্শনাল টু ইটা বাই রো এল, এটাও আমি করতে পারি। তাহলে প্রপোর্শনাল সাইন হাঁটালাম, একটা কনস্ট্যান্ট নিয়ে এলাম, দ্যাট ইজ আর ই, which is Reynolds number, that is a dimensionless quantity, VC V equals to RE eta by rho L। তাহলে RE equals to কি হয়ে যাবে? rho L V by eta। তাহলে V এর ডাইমেনশন বসিয়ে দিলাম। যদি R এর ডাইমেনশন বের করতে চাই, V কি? LT - 1, rho কি? ML - 3, L টা কি? L লেন্থ বাই ইটা ডাইমেনশন জানি, M L ইনভার্স T ইনভার্স, সব কেটে কুটে গিয়ে 1 হয়ে গেল। তার মানে যদি ডাইমেনশনই আমি না পাই তাহলে সেটা একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এন্ড হেন্স প্রুভ রেনল্ডস নাম্বার ইজ আ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এই রেনল্ডস নাম্বারটাই যখন নর্মাল ভেলোসিটি থেকে ক্রিটিক্যাল ভেলোসিটিতে চলে আসছে, তখনই কি করেছে? সে একটা এরও সি আছে, এও একটা সি বানিয়ে নিয়েছে, মানে নিচে বসিয়ে নিয়েছে, আর আমরা সবাই সি হয়ে বসে আছি। ইফ ইউ নো ইউ নো। ভিসি ইকুয়ালস টু আরইসি ইটা বাই রো এল। এবারে এই আরইসি কি? রেনল্ডস নাম্বার ডিউ টু ক্রিটিক্যাল ভেলোসিটি, যার একটা ভ্যালু হয় যে 2200 থেকে 2400, মানে 2200 টু 2400 এর মধ্যে ভ্যারি করে। আমরা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নিই 2300। মানে দেখ, এবার এইটা দেখ, ভিসি আর আরইসি তো পুরো ডিনোমিনেটর, না সরি, হ্যাঁ নিউমারেটর। তার মানে দেখ, এরা ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশনে রয়েছে, যদিও এটা একটা কনস্ট্যান্ট। আমি বোঝার সুবিধার্থে বললাম ভি গ্রেটার দেন ভিসি টার্বুলেন্ট ফ্লো, ভি গ্রেটার দেন ভিসি টার্বুলেন্ট ফ্লো। তার মানে দেখ তো আরই গ্রেটার দেন আরইসি হবে, যেহেতু ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আরইসির ভ্যালু এক্ষুনি বললাম একটা স্ট্যান্ডার্ড ভ্যালু কত? 2300। তার মানে রেনল্ডস নাম্বারের ভ্যালু যদি 2300 থেকে বেশি হয়ে যায়, টার্বুলেন্ট ফ্লো, সাইমালটেনিয়াসলি যদি কমে যায় 2300 থেকে, মানে 2300 থেকে, স্ট্রিমলাইন ফ্লো। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। এবারে আসি স্টোকস ল। একটা স্টোক কি করলো? একটা লিকুইড ড্রপ নিল। একজন আমাকে ক্লাসে জিজ্ঞাসা করেছিল, দাদা স্টোকস ল এর ডাইমেনশন কি হয়? এবারে ভিডিওটা দেখার সময় সে নিশ্চয়ই বুঝতে পারবে যে এখন ওই কোয়েশ্চেনটা শোনার পরে আমার নিজের স্ট্রোক এসে গেছিল, যে স্ট্রোক কবে থেকে স্ট্রোক দিতে আরম্ভ করলো, আর ওই স্ট্রোকের কি করে ডাইমেনশন হতে পারে? কোনো লয়ের তো ডাইমেনশন হতে পারে না। সো স্টোকস লয়ে আসি। স্টোক কি বললো? একটা লিকুইড ড্রপ নিচের দিকে পড়ছে, তাহলে তার এগেনস্টে একটা রেজিস্টিভ ফোর্স এফ কাজ করবে। কোন ভেলোসিটি নিয়ে পড়ছে? ভি। যে লিকুইড ড্রপটা পড়ছে দ্যাট ইজ স্ফেরিক্যালি সিমেট্রিক ইন নেচার, এটা হচ্ছে কার অ্যাজাম্পশন? স্টোকের। তাহলে সেক্ষেত্রে এফ প্রপোর্শনাল টু ইটা, দিস ফোর্স এফ প্রপোর্শনাল টু ইটা, এফ প্রপোর্শনাল টু আর, যেহেতু লিকুইড ড্রপটা একটা স্ফিয়ার তাহলে তার একটা রেডিয়াস থাকবে, দ্যাট ইজ আর, অ্যান্ড এফ প্রপোর্শনাল টু ভি, দ্য ভেলোসিটি ফর হুইচ বা বাই উইথ হুইচ দ্য লিকুইড ড্রপ ফলস ডাউনওয়ার্ড ডিরেকশন। তাহলে এই তিনটাকে যদি আমি ইকুয়েট করে দিই, তাহলে এফ প্রপোর্শনাল টু ইটা আর ভি, প্রপোর্শনাল সাইন হাঁটালাম, কি এলো? কনস্ট্যান্ট 6 পাই। তাহলে এফ ইকুয়ালস টু 6 পাই ইটা আর ভি, দ্যাট ইজ দ্য স্টোকস ল। আমি যদি ভি ভার্সাস টি এর গ্রাফ আঁকি, তাহলে গ্রাফটা এরকম হবে, এবং এই যে ওপরের দিকে উঠছে একটা টাইমে প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস হয়ে যাচ্ছে। দেখ এই উঠলো, এবার এইখান থেকে দেখ প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে যাচ্ছে।
যে পয়েন্টে গিয়ে প্যারালাল হতে আরম্ভ করেছে সেই পয়েন্টে যে ভেলোসিটি পাবো তাকে বলছি টার্মিনাল ভেলোসিটি। ব্যাপারটা কি, টার্মিনাল আমরা মানে কি জানি, একদম লোয়েস্ট পয়েন্ট, মানে একদম টার্মিনালে এসে গেছে, মানে একদম শেষে পৌঁছে গেছে। একটা লিকুইড ড্রপ নিচের দিকে পড়ছে, গ্রাউন্ডে পড়ার ঠিক আগের মুহূর্তে যে ভেলোসিটি সে গেইন করবে তাকেই আমরা কি বলছি, টার্মিনাল ভেলোসিটি। নাও লেটস সি হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন ফর টার্মিনাল ভেলোসিটি ইউজিং দ্য স্টোকস ল। আমি ধরে নিলাম একটা লিকুইড ড্রপ নিচের দিকে পড়ছে, তার ডেনসিটি হচ্ছে কি রো, সে যে ভিসকাস মিডিয়ামের থ্রু দিয়ে পড়ছে তার ডেনসিটি কি সিগমা। তাহলে রো ইকুয়ালস টু এম বাই ভি, ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, এটা আমি জানি। তাহলে এম বাই ভি মানে কত হয়ে যাবে, 4/3 পাই আর কিউ, কারণ স্টোক প্রথমেই বলে গেছে যে যে লিকুইড ড্রপ পড়ছে তার চাঁদ বদনটা কেমন দেখতে, স্ফিয়ারের মতো। স্ফিয়ার হলে তার ভলিউম কত হবে, 4/3 পাই আর কিউ। এবার দেখ ওয়েট কি হয়ে যাবে, ডব্লিউ ইকুয়ালস টু এম জি, এম ইকুয়ালস টু হচ্ছে কি দেখ রো ইন্টু ভি, রো ভি, তাহলে রো ভি জি 4/3 পাই আর কিউব রো জি, যেহেতু ভি হচ্ছে কি 4/3 পাই আর কিউব রো, তাহলে নেট ফোর্স কত হয়ে যাবে 4/3 পাই আর কিউব রো জি মাইনাস 4/3 পাই আর কিউব সিগমা জি। মানে যদি ভলিউম অফ ওয়েট অফ দ্য বডি, যে লিকুইড ড্রপটা পড়ছে তার যদি ওয়েটটা রো দিয়ে রিপ্রেজেন্টেড হয়, মানে 4/3 পাই আর কিউব রো জি হয়, তাহলে যে মিডিয়ামের থ্রু দিয়ে পড়ছে সেখানে শুধু রো এর জায়গায় সিগমা বসে যাবে, আর কিছুই না, কারণ সিগমাটাকেই ধরেছি আমি ডেন্সিটি অফ দ্য মিডিয়াম থ্রু হুইচ the liquid drop is falling towards the ground, that equals to net force F। এবারে তোরা বলবি দাদা রো মাইনাস সিগমা কেন করছি, সিগমা মাইনাস রো তো করতে পারতাম। ভাই যদি বডি ভারী না হয় সে নিচের দিকে পড়বে কি করে। এখন যদি একটা হালকা বডি হয়, একটা মোটা হাতি আর একটা মশাকে যদি আমি নিচের দিকে ফেলি, কে আগে পড়বে, হাতি। তো এ হচ্ছে সেই হাতির বাচ্চা রো, আর সিগমাটা হচ্ছে সেই হালকা, তো দ্যাট ইকুয়ালস টু নেট ফোর্স এফ। এবার এই ফোর্সটা কে বলে গেছে, স্টোকস কত বলে গেছে, 6 পাই ইটা আর ভি। তাহলে আমি কি করলাম, 4/3 পাই আর কিউব সিগমা, জিটা কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কি রো মাইনাস সিগমা, দ্যাট ইজ ইকুয়ালস টু 6 পাই ইটা আর ভি। কেটে কুটে চলে গেল, তাহলে সব কিছু মায়ের ভোগে দিয়ে আলটিমেট আনসারটা পড়ে রইল কত, ভি ইকুয়ালস টু 2/9 আর স্কোয়ার বাই ইটা রো মাইনাস সিগমা ইন্টু জি, দ্যাট ইজ দ্য ফাইনাল এক্সপ্রেশন অফ টার্মিনাল ভেলোসিটি। দিস ইজ মাই ডেরিভেশন। আমি যদি বলি ভিসকাস ফোর্স আর সলিড ফ্রিকশন বা ফ্রিকশনাল ফোর্স, এদের মধ্যে, কারণ ভিসকাস ফোর্স না ফ্রিকশনের থেকে আলাদা কিছুই না। আমি বললাম না যত বেশি ভিসকোসিটি থাকবে তত বেশি ভেলোসিটি বাড়বে, আমরা আগেরটাতেই দেখলাম, দেখ ওই ক্রিটিক্যাল ভেলোসিটির কেসটাতে, এই যে দেখ যত বেশি, কেন না, সেক্ষেত্রে ফ্রিকশনটা কমে যাচ্ছে। সেই কারণে আমি যদি দুটো ফোর্সকে, যেহেতু দে আর ইকুইভ্যালেন্ট, আমি যদি দুটো ফোর্সকে একটু দেখি, মানে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, তাহলে কি আসবে দেখ। ধরে নে আমি পড়ে যাইনি, আমি একেবারেই পড়ে যাইনি, আমার পরীক্ষায় দিয়ে দিয়েছে, আমি একদম ঠান্ডা মাথায় বেসিকটা চিন্তা করব, লিখে দেব ফ্রিকশনে আমি জানি এফ ইকুয়ালস টু মিউ ইন্টু এন, এনটা কি নর্মাল রিয়াকশন, যেখানে ভিসকাস ফোর্সে আমি এন এর কোনো উল্লেখ পাইনি, এন এর কোনো ব্যাপার স্যাপারই আমি দেখতে পাইনি। আর তাহলে একটা হয়ে গেল কি, যে নর্মাল রিয়াকশন ফোর্সের কোনো ব্যাপার স্যাপার নেই, ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ দ্য লেয়ার্স। এরিয়ার সঙ্গে কন্ট্যাক্টে, জল তো আর হাওয়ায় ভাসছে না, জল এরিয়ার সঙ্গে কন্ট্যাক্টে রেখে ভাসছে, কিংবা কোনো গ্যাস যখন ভাসছে সেও একটা কন্ট্যাক্টে থেকে ভাসছে, এরিয়া অফ কন্ট্যাক্ট। এফ ইকুয়ালস টু ইটা এ ডিভি ডিএক্স, নিউটনস ল, এরিয়া চলে এসেছিল। তো এখানে এরিয়া আছে, ফ্রিকশনে কিন্তু এরিয়ার কোনো ব্যাপার স্যাপার নেই, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এরিয়া অফ দ্য সারফেস অফ কন্ট্যাক্ট। 2 নম্বর, ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রিলেটিভ ভেলোসিটি অফ 2 লেয়ার্স অফ দ্য লিকুইড, আর এখানে রিলেটিভ ভেলোসিটির কোনো কনসেপ্ট নেই। 3 নম্বরে যেটা বললাম দেখ, নর্মাল রিয়াকশন ফোর্স লাগছে, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অন দ্য নর্মাল রিয়াকশন ফোর্স বিটুইন 2 লিকুইড লেয়ার্স। আমি এখানে কোনো নর্মাল রিয়াকশন ফোর্সের ব্যাপার পাইনি, কিন্তু ফ্রিকশনে পেয়েছি, এফ ইকুয়ালস টু মিউ এন, ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ব্লা ব্লা ব্লা। তো আমি যদি কোনো ডিফারেন্স দিয়েছে, আমি পড়ে যাইনি, ঘাবড়াবি না, ঠান্ডা মাথায় দেখবি যে ওই রিলেটেড তুই কি কি পড়েছিস, তোর সব কিছু তোর হাতে, জিনিসটাকে একটু মানে কামলি ভাববি, তাহলে দেখবি পড়ে না গেলেও অনেক জিনিসের উত্তর তোরা করে আসতে পারবি, ঘাবড়ে যাবি না, নার্ভাস হবি না, প্রথম কথা। এবারে আসি ইকুয়েশন অফ কন্টিনিউইটি। কি, ধর এইরকম একটা লিকুইড বটল আছে, এই ধর একটা লিকুইড বটল আছে, ঠিক আছে, তো এটা দেখতে পাচ্ছিস এইখানে যে এরিয়াটা পাচ্ছি, এইখানের এরিয়াটা ততটা নয়, আবার এই এরিয়াটা, এরিয়া অফ ক্রস সেকশন, এরিয়া না বলে এরিয়া বললে টোটালটা বোঝায়, এরিয়া অফ ক্রস সেকশন বললে এইটুকুনি বোঝায়। তাহলে দেখ
এই এরিয়াটা যদি A1 হয়, এই এরিয়া যদি A2 হয়, এই এরিয়া যদি A3 হয়, প্রত্যেকটার ভেতর দিয়ে ভেলোসিটি আলাদা আলাদা ওয়েতে যাবে। এই ধর এরিয়া A1 ধরেছি, এর ভেতর দিয়ে V1 ভেলোসিটিতে লিকুইড ফ্লো করছে। এই জায়গার এরিয়া A2 ধরেছি, এর ভেতর দিয়ে V2 ভেলোসিটিতে ফ্লো করছে। এই জায়গার এরিয়া A3 ধরেছি, এর ভেতর দিয়ে V3 ভেলোসিটিতে ফ্লো করছে। ইকুয়েশন অফ কন্টিনিউইটি বলেছে এরিয়া ইনটু ভেলোসিটি কনস্ট্যান্ট হবে, প্রোডাক্ট অফ এরিয়া ইনটু ভেলোসিটি। তাই A1 V1 ইকুয়ালস টু A2 V2। আরো যদি একটা এরিয়া A3 ধরে নিতাম, তাহলে A1 V1 ইকুয়ালস টু A2 V2 ইকুয়ালস টু A3 V3। তার মানে এরিয়া ইনটু ভেলোসিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অ্যান্ড দিস ইজ দ্য স্টেটমেন্ট। অ্যান্ড ইকুয়েশন অফ কন্টিনিউইটি কাকে ইন্ডিকেট করে? কনজারভেশন অফ মাসকে। কারণ পুরো জিনিসটাতে মাস কিন্তু কনজার্ভড আছে। এরিয়ার সঙ্গে মাসের কোনো সম্পর্ক নেই, বা ভেলোসিটির সঙ্গেও মাসের কোনো সম্পর্ক নেই। মাসটা কিন্তু কনস্ট্যান্ট আছে, এরিয়া ভেলোসিটি চেঞ্জ হতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। এবার এই জিনিসটার উপর বেস করে আসি বার্নৌলিস প্রিন্সিপাল। ভেরি 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 ইম্পর্টেন্ট। তোরা মেলায় ওই রকেট বেলুন দেখেছিস না, লম্বা করে বেলুন হয়। আমরা যদি ফু মারি, আমরা ফু ফু মারছি, ওই বনগা লোকালের মতো হাওয়া যাচ্ছে পক 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 করে। আর যখন যারা মেলায় বিক্রি করে, একটা মারলো পুরো বন্দে ভারত এক্সপ্রেস চলে গেল, লম্বা জিনিস। তাহলে ও কি করে করছে? ও না জেনে করছে ফিজিক্সটা, আমরা একটু জেনে করি। ওখানে লাগছে কি বার্নৌলিস প্রিন্সিপাল। বার্নৌলি কি বলেছে যে কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম, অ্যান্ড প্রেশার। কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম অ্যান্ড প্রেশার, এদের সামটা কনস্ট্যান্ট হবে। কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার, বাই ভলিউম মানে কত? ভি। তাহলে মাস বাই ভলিউম ডেন্সিটি হাফ রো ভি স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জি কত? এম জি এইচ, বাই ভলিউম কত? ভি। এম বাই ভি কত হবে? রো জি এইচ। মানে এম বাই ভিটা রো, আর জি এইচটা তার মতো থাকলো রো জি এইচ। তাহলে হাফ এম ভি, হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস প্রেশার মানে পি, দ্যাট ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বার্নৌলি এটা বলে গেল। এবারে আমি সেটাকে প্রুফ করব কিভাবে। দেখ দেখ এইরকম একটা ওয়াটার বটল রেখেছি, যার এইটুকু এরিয়া এ এ প্রাইম এরিয়া কেটে নিয়েছি, আর এখানে বি বি প্রাইম এরিয়া কেটে নিয়েছি। এ এ প্রাইম এরিয়াটা গ্রাউন্ড থেকে H1 হাইটে আছে, বি বি প্রাইম এরিয়াটা গ্রাউন্ড থেকে H2 হাইটে আছে। এই এরিয়ার ভেতর দিয়ে লিকুইডটা ফ্লো করছে V1 ভেলোসিটি নিয়ে, যেখানে প্রেসারটা কত না P1। আর এইটুকু এরিয়ার ভেতর দিয়ে কত ভেলোসিটিতে ফ্লো করছে? V2 ভেলোসিটিতে লিকুইডটা ফ্লো করছে। প্রেসারটা কত না P2। S ইকুয়ালস টু VT ফর্মুলা হয়, আমরা জানি। তাহলে দেখ এ থেকে এ প্রাইমে যাচ্ছে, এই ডিস্টেন্সটা কত না V1t, কারণ ভেলোসিটিটা কত? V1। টিটা হচ্ছে এখানে ডেল্টা টি, চেঞ্জ ইন টাইমটা বোঝাচ্ছে, কারণ এতে যে টাইমে থাকবে স্বাভাবিক ব্যাপার, এ প্রাইমে সেই টাইম থাকবে না, টাইমটা চেঞ্জ হবে। টাইম যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে তো ডেল্টিটা জিরো হয়ে যাওয়ার কথা, সেটা তো হবে না। টাইম কনস্ট্যান্ট কোনোদিনই থাকতে পারে না, এলস ঘড়ি যদি খারাপ হয়ে যায়, ব্যাটারি শেষ হয়ে গেছে, তখন টাইম চেঞ্জ জিরো। কিন্তু মানে ওই রকম ইচিং বিচিং বুকে তো লাভ নেই। তো V1 ডেল্টা টি এইটা হচ্ছে আমার ডিস্টেন্স, আর এইটুকু কত হয়ে যাবে? যেহেতু V2টা যাচ্ছে, তাহলে V2 ডেল্টা টি, কারণ বিতে যে টাইমটা থাকবে বি প্রাইমে পৌঁছলে টাইম আমার চেঞ্জ হবে, তাহলে সেটা হচ্ছে ডেল্টা টি টাইম। বেশ, এবারে আসি। দেখ রো ইকুয়ালস টু মাস বাই ভেলোসিটি, মাস বাই ভলিউম, ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তাহলে মাস ইকুয়ালস টু কত হয়ে গেল? ডেন্সিটি ইন্টু ভলিউম। ভলিউম মানে কি? এরিয়া ইন্টু লেন্থ। লেন্থ এল ইকুয়ালস টু কি হচ্ছে? এস ইকুয়ালস টু ভিটি। তাহলে এল ইকুয়ালস টু এখানে ভিটি হয়ে যাবে, কারণ এলটাই ডিসপ্লেসমেন্ট। তাহলে টি এর জায়গায় এখানে শুধু ডেল্টা টি হয়ে গেল। তাহলে এম ইকুয়ালস টু হয়ে গেল রো এ, এল এর জায়গায় ভি ডেল্টা টি। এবার দেখ ইকুয়েশন অফ কন্টিনিউটি আমাকে কি বলেছে? A1 V1 ইকুয়ালস টু A2 V2, এরিয়া ইন্টু ভেলোসিটি কনস্ট্যান্ট। তাহলে এবার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আসি, কি হবে? হাফ এম, মাস তো ফিক্সড, হাফ এম V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার। এবারে এম এর ভ্যালুটা এটা বসিয়ে দিলাম। দেখ তাহলে কত চলে আসছে? দেখ হাফ, হাফের মতো রইল, এম এর জায়গায় রো এ ভি ডেল্টা টি, রো এর জায়গায় A1 V1 ডেল্টা টি V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার। এবার যেহেতু দেখ A1 V1 ইকুয়ালস টু A2 V2, তাহলে আমি সাইমালটেনিয়াসলি এটা লিখতে পারি, হাফ রো রো এর মতো থাকলো, A1 V1 এর জায়গায় A2 V2 ডেল্টা টি V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার। ডান। চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি আসি, ডেল্টা ইউ কি হবে? mg অফ H2 মাইনাস H1, H2 বড় H1 ছোট, H2 মাইনাস H1। এম এর ভ্যালুটাও একই রকম ভাবে, রো A1 V1 ডেল্টা টি ইন্টু জিটা জি এর মতো থাকলো H2 মাইনাস H1। A1 V1 ইকুয়ালস টু A2 V2 আমি বলিনি, কে বলেছে? ইকুয়েশন অফ কন্টিনিউইটি।
তাহলে রো A2V2 ডেল্টা টি জি অফ H2 মাইনাস H1। এবারে ওয়ার্ক ডান কি বলেছে, এনার্জির সাম, ওয়ার্ক ডানটাই এনার্জি, তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু হয়ে গেল চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি প্লাস চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। এবার আসি ওয়ার্ক ডান মানে কি, প্রেসার P ইকুয়ালস টু F বাই A জানি আমরা, তাহলে F ইকুয়ালস টু প্রেসার ইনটু এরিয়া, তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু F ইনটু L, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এল এর জায়গায় আচ্ছা F এর জায়গায় P ইনটু A আমি বসিয়ে দিতে পারি, তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু হয়ে গেল P ইনটু L A, আর এলটা মানে কি ভিটি মানে ভি ডেল্টা টি, বসিয়ে দিলাম ভি ডেল্টা টি। তাহলে চেঞ্জ ইন ওয়ার্ক ডান কত হবে, কারণ এখানে P1 আছে এখানে P2 আছে প্রেসার, তাহলে চেঞ্জ ইন ওয়ার্ক ডান P1 মাইনাস P2 A1 V1 ডেল্টা টি বা P1 মাইনাস P2 A2 V2 ডেল্টা টি। এবার আমি করে নিলাম, এবার তুই যদি 2 ধরে করিস সব 2 ধরে করবি, 1 ধরে করলে সব 1 ধরে করবি, মানে এখানে যদি 1 ধরে করেছি আমি সব কটা A1V1 A1V1 A1V1, তুই যদি চাস A2V2 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 একই জিনিস উত্তরটা তুই পাবি, একই উত্তর পাবি, কারণ সবই কেটে কুটে যাচ্ছে। তাহলে চেঞ্জ ইন ওয়ার্ক ডানের ভ্যালুটা বসিয়ে দিলাম, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি এখানে পেয়েছি বসিয়ে দিলাম, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি পেয়েছি বসিয়ে দিলাম। তাহলে দেখ A1V1 ডেল্টা টি A1V1 ডেল্টা টি A1V1 ডেল্টা টি কোথায় গেল, মায়ের ভোগে পড়ে থাকলো কত P1 মাইনাস P2। এবারে এই যে জিনিসপত্রগুলো আছে না সব কটাকে এই সাইডে টেনে আন, তাহলে হাফ রো V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার এই সাইডে এলে মাইনাস, প্লাস রো জি H2 মাইনাস H1 এই সাইডে এলে মাইনাস, দিস ইকুয়ালস টু আর কিছু নেই ও সাইডে 0। এবারে আমি মাইনাসটাকে খাইয়ে দিলাম কি করে না P1 মাইনাস P2 প্লাস হাফ V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ারকে আমি V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার লিখলাম, প্লাস মাইনাসটাকে খাইয়ে দিলাম, রো জি থাকলো H2 মাইনাস H1 কে H1 মাইনাস H2 করে দিলাম, দিস ইকুয়ালস টু 0। তার মানে দেখ সব কটাই হয়ে গেল 1 মাইনাস 2 1 মাইনাস 2 1 মাইনাস 2। যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয় 0, তাহলে এইখানে 0 আছে মানে কি এই যে এগুলো সব আমি যদি বলি dx মানে কি x এর চেঞ্জ, dv মানে কি ভলিউমের চেঞ্জ বা ভেলোসিটির চেঞ্জ, ভিটাকে যেভাবে তুই রিপ্রেজেন্ট করবি, df মানে ফোর্সের চেঞ্জ। তাহলে এরা যদি তাহলে H2 মাইনাস H1 মাইনাস H2 কি হচ্ছে চেঞ্জ ইন হাইট, V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার চেঞ্জ ইন ভেলোসিটি স্কোয়ার, P1 মাইনাস P2 চেঞ্জ ইন প্রেসার। তাহলে এরা যদি 0 হয়ে যায় তার মানে এই সব কটা P1 V1 H1 সব কনস্ট্যান্ট, তার মানে হয়ে গেল P প্লাস হাফ রো V স্কোয়ার প্লাস রো জি এইচ দিস ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটাই তো আমাকে বার্নৌলি বলে গেছে, অ্যান্ড দিস ইজ দ্য বার্নৌলিস থিওরাম। তাহলে হলো কি P প্লাস হাফ রো V স্কোয়ার প্লাস রো জি এইচ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, যেটা আমি আমার রিকোয়ার্ড রেজাল্ট। এবারে দেখ আমি কি করলাম বোথ সাইড রো জি দিয়ে ডিভাইড করে দিলাম, রো তো অটোমেটিক্যালি কনস্ট্যান্ট জি তো কনস্ট্যান্টই, তাহলে P বাই রো জি প্লাস ভি স্কোয়ার বাই রো টো রোটা কেটে গেল শুধু জি পড়ে থাকলো ভি স্কোয়ার বাই 2g প্লাস এখানে রোজি রোজি মায়ের ভোগে শুধু এইচ পড়ে থাকলো, দিস ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কারণ সি বাই রোজি মানে কনস্ট্যান্ট বাই আর একটা কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্টই হবে। এবার পি বাই রোজি এইটাকে আমরা বলি কি প্রেসার হেড বা স্ট্যাটিক প্রেসার, ভি স্কোয়ার বাই 2g এটাকে বলি আমরা কাইনেটিক প্রেসার বা ভেলোসিটি হেড, এইচটাকে আমরা কি বলি এলিভেশন হেড। এবারে এখানে চারটে জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে। ভিসকোসিটি অফ আ লিকুইড ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার, মানে এবার দেখ ভিসকোসিটি তো আমার ফ্লুইডের একটা প্রপার্টি, ফ্লুইড মানে হুইচ ক্যান ফ্লো দ্যাট ইজ ফ্লুইড, সেটা গ্যাস হতে পারে কিংবা লিকুইড হতে পারে। তাহলে যদি তার মানে দেখ লিকুইডের ক্ষেত্রে যেরকম ভিসকোসিটি প্রপার্টি থাকবে গ্যাসের ক্ষেত্রেও তো থাকবে, তো ভিসকোসিটি যদি লিকুইডের ক্ষেত্রে হয় তাহলে সে টেম্পারেচারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হবে, যদি ভিসকোসিটি গ্যাস হয় তাহলে টেম্পারেচারের সঙ্গে সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। এবার এক্সেপ্ট ওয়াটার ভিসকোসিটি অফ দ্য লিকুইড ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ ইন প্রেসার, মানে লিকুইডের ক্ষেত্রে প্রেসারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল ভিসকোসিটি, আর গ্যাসের ক্ষেত্রে কোনো ডিপেন্ডই করে না, ইন্ডিপেন্ডেন্ট, প্রেসারের উপর কোনো ডিপেন্ডেন্স নেই। এখানে এক্সেপ্ট ওয়াটার কথাটা কেন লেখা আছে বলতো, কারণ ওয়াটারে তো অ্যানোমেলাস এক্সপানশন হয়, যেটা 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যখন যাচ্ছে তখন তো তার টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার যদি বাড়ে তাহলে তার এক্সপানশন হবে, কাইনেটিক থিওরি আমাকে তাই বলেছে, আমরা লোয়ার ক্লাসে পড়েছি, তার এক্সপানশন হবে, এক্সপানশন যদি হয় তাহলে তার ভলিউম বাড়ছে, ডেনসিটি কমার কথা, কিন্তু উল্টো হয়ে যায়, 0 থেকে যখন 4 ডিগ্রি পর্যন্ত যাচ্ছে তার তখন ডেনসিটি বাড়তে থাকে, ভলিউম কমতে থাকে, এবং 4 ডিগ্রি সেলসিয়াসে তার ডেনসিটি সব থেকে ম্যাক্সিমাম হয়। তার মানে দেখ এক্ষেত্রে ওয়াটারের ক্ষেত্রে যে ব্যতিক্রম জিনিসটা ঘটছে, এক্সেপশনাল জিনিসটা ঘটছে, সে কারণে এ ভিসকোসিটির ন্যাচারাল প্রপার্টিটাকে মেনটেন করতে পারে না, সে কারণে এক্সেপ্ট ওয়াটার কথাটা লেখা আছে। এতদূর পর্যন্ত যদি বোঝা গিয়ে থাকে তার মানে আমি বুঝবো যে গোটা চ্যাপ্টার বোঝা গেছে। এবারে এই চ্যাপ্টারের যে বার্নৌলিস প্রিন্সিপাল আমরা বললাম, বার্নৌলিস প্রিন্সিপালের একটা অ্যাপ্লিকেশন হয়, সেই অ্যাপ্লিকেশনটার নাম কি ভেঞ্চুরি মিটার, যেটা দিয়ে মানে যেটা অ্যাকচুয়ালি তোদের সিলেবাসে আছে
বার্নৌলিস প্রিন্সিপালের আমরা অ্যাপ্লিকেশনগুলো পরপর দেখতে পারি। আমাদের চোখের সামনে প্রচুর বার্নৌলিস প্রিন্সিপালের আমরা এক্সাম্পল দেখতে পাই, সেগুলো আমরা ছোট 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 আমাদের ইউটিউবে যে রিলসগুলো পোস্ট হবে কিংবা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে রিলসগুলো পোস্ট হবে সেখানে আমরা বার্নৌলিস থিওরামের ওপর অনেকগুলো এক্সপেরিমেন্ট করে দেখাবো, ইনক্লুডিং ভেঞ্চুরিমিটার, যে কিভাবে তৈরি হচ্ছে জিনিসটা। ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়তে থাক, অ্যান্ড এই পুরো জিনিসটাকে একটু ভালো করে ফিগার আউট কর, যাতে করে আমরা এর সামসগুলো সলভ করতে পারি। আর একটা জিনিস এইখানে বলে দিই, ম্যাগনাস এফেক্ট। ম্যাগনাস এফেক্টটা কি না, স্পিনিং এফেক্ট অফ বল। দেখবি এরকম স্পিন করে যায় বলটা, সেটা কেন হয় না, ওখানে তো এয়ার রয়েছে, ভিসকাস মিডিয়াম রয়েছে, এর একটা এফেক্টের জন্য এই থিওরামে। এর স্পিনিং এফেক্টটা আসছে কার জন্যে না, ম্যাগনাস এফেক্টের জন্যে। এই ম্যাগনাস এফেক্টেরও আমরা একটা রিলস শ্যুট করে তোদের চ্যানেলে আপলোড করব, আমাদের এই চ্যানেলে আপলোড করব, যাতে করে তোরা জিনিসটাকে ক্লিয়ারলি ফিগার আউট করতে পারিস, চোখের সামনে ভিজুয়ালাইজ করতে পারিস। ওই বইয়ের রং বেরঙের ছবি আঁকা দেখে হয়তো এরকম মাথা বনবন করে ঘুরতে পারে, যাতে না ঘুরে সেই জন্য আমরা ক্লিয়ারলি ফিগার আউট করব ম্যাগনাস এফেক্ট। আমাদের ছোট ছোট রিলসে যাবে, এক্সপেরিমেন্টাল রিলসগুলো, সেটা ইনস্টাগ্রামেও আমাদের যাবে আর ইউটিউবে তো যাবেই। ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়তে থাক, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে, নেক্সট চ্যাপ্টারে। টাটা।